আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদেরকে আমি স্বাগত জানাই আমাদের কোর্সের শুরুর ক্লাসে। আজ থেকে আমরা আর্টিকেলের উপরে আর্টিকেল থেকে শুরু করব। আর্টিকেল আমরা 3 দিনে শেষ করব। আমরা আজ থেকে আমাদের এইচএসসি গ্রামার প্লাস অ্যাডমিশন গ্রামার একসাথে ব্লেন্ড করে শেখার ট্রাই করব, যেন আমরা এই আগামী 4 মাসের মধ্যে এমন একটা বেসিক পৌঁছায় যেন আমাদের অ্যাডমিশন কিংবা এইচএসসি সবগুলাই অনেক সহজ হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের ক্লাসগুলি শুরু করেছি। এখন থেকে তোমরা আমাদের সাথে নিয়মিত কানেক্টেড থাকলে, যদি ঠিকমতো ক্লাসগুলো করো এবং আমাদের হোমওয়ার্কগুলো করো, তাহলে আশা করা যায় তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অনেকটাই সহজ হবে। তো এখন লাইভ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এখনো 5 মিনিট পরে ক্লাস শুরু হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি শেয়ার করো, তাদেরকে মেনশন করো, এবং 5 মিনিট পরে আমাদের ক্লাসে যেন সবাই একসাথে জয়েন করতে পারো সে ব্যবস্থা হবে। ঠিক 7টায় আমরা ক্লাস শুরু করব। আর 3 মিনিট বাকি আছে। তোমরা লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে যাদেরকে ইনভাইট দেওয়ার দরকার বলে মনে করো তাদেরকে ইনভাইট দিতে পারো। সবাই মিলে আমরা আজকে আর্টিকেল শেখা শুরু করব, এবং এটার মধ্য দিয়ে আমরা ফর্মালি ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার সেটার মানে আমাদের শোনানোর বা শেখার যে স্টার্টিং সেটা শুরু করব। তাইফ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? সবাই চলে আসো ক্লাসে, ফ্রেন্ডদেরকে অ্যাড দাও। রনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? স্নেহা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড পেপারের যে গ্রাম।
রাফিয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করো। এখনই ক্লাস শুরু করে দিব আমরা, আমাদের টাইম হয়ে গিয়েছে। আমরা সবাই জয়েন করে ফেলি। আর্টিকেল শিখে ফেলবো আমরা 3 দিনে। আজকে আর্টিকেলের আজকে আর্টিকেলের আমরা অন থার্ড শিখবো, এ এবং এন এর ইউজ। এরপর দিন আমরা শিখবো দা এর ইউজ। আর তারপর দিন আমরা শিখবো যে কোথায় আর্টিকেল দিতে হয় আর কোথায় আর্টিকেল দিতে হয় না। ঠিক আছে? অনেকদিন পর দেখলাম আরাফাত। হ্যাঁ, অনেকদিন পরে, এবং এখন থেকে মাঝখানে পূজার ছুটি থাকবে, তারপর থেকে আবার আমরা নিয়মিত ক্লাস করব, এবং এটা সামনের প্রায় 4 মাস কন্টিনিউ হবে। আচ্ছা, অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছো, আমার মনে হয় এখন আমরা ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আর্টিকেল আজকে থেকে শুরু করি। আমরা আর্টিকেলের একেবারে প্রথম ক্লাসে আর্টিকেল শুরু করছি। আর্টিকেল নিয়ে যদি আমি বলি তাহলে হচ্ছে তোমাদেরকে বলতে হয় যে এ এন ডি কে আর্টিকেল বলে। এটা আমরা অনেক আগে থেকেই জানি, ছোটবেলা থেকে শিখে আসছি, তাই না? এ এন ডি কে আর্টিকেল বলে। এখন আর্টিকেল নিয়ে যদি আরো ফার্দার আমরা কথা বলি তাহলে দেখো। আচ্ছা, আমরা আগে লিখি এ এন ডি, বলছি এটাই হলো আর্টিকেল, তাই না? আর্টিকেল বলতে আমরা ইংলিশে এই 3টাকে দেখি। এখন এগুলার কাজ কি? ইংলিশে কেন আর্টিকেল ব্যবহার করব? হ্যাঁ, বাংলাতে যেমন আমরা একটি ব্যবহার করি, টি ব্যবহার করি, ইংলিশে এরকম এ এন ডি। এখন এটা কেন ব্যবহার করতে হবে? কারণ দেখো, আমি যখন বলছি যে আই এম এ বয়, যদি বলি হি স এ বয়, আচ্ছা, এখানে দেখো যে এই প্রত্যেক জায়গায় এ কি নির্দেশ করছে? সংখ্যা নির্দেশ করছে। কার সংখ্যা নির্দেশ করছে? নাউনের সংখ্যা নির্দেশ করছে। তাহলে দেখো, প্রতি ক্ষেত্রে আমরা আর্টিকেলকে পেয়ে থাকি কোনো নাউনের আগে বসে তার সংখ্যা নির্দেশক হিসেবে। ঠিক আছে? তাহলে আর্টিকেল দেখলে আমরা চোখ বন্ধ করে বুঝতে পারি কি যে ওখানে কতজন আছে। ঠিক আছে? যেমন এ এন দিয়ে আমরা বুঝি যে একজন আছে। তাইলে এ এন ডি, এ এন, এগুলো আর্টিকেলের আগে, নাউনের আগে বসে সেই সম্পর্কে একটা তথ্য দেয়। কি সম্পর্কে তথ্য দেয়? সেই নাউন সম্পর্কে। কি তথ্য দেয়? সংখ্যার তথ্য দেয়। সংখ্যা কতটি? একটি। এইটা কোনটা? এ আর এন। তাহলে এ আর এন কি করতেছে? নাউনের আগে বসে, নাউনের আগে বসে, আগে বসে সংখ্যা, সংখ্যা নির্দেশ করছে, তাই না? তাহলে এ এন এর কাজ আমরা বুঝলাম যে নাউনের আগে বসে সংখ্যা নির্দেশ করছে। এখন ডি এর কাজ কি? ডি হচ্ছে নির্দিষ্ট করতেছে। নির্দিষ্ট করতেছে। কিভাবে নির্দিষ্ট করছে? দেখো, আমি বলি যে আই স দা সেম গাই এট দা ক্যান্টিন। তাহলে এইখানে দিটা মানে কোন একটা ছেলেকে তুমি আগে চিনতা, ওই ছেলেটাকে আবার দেখছো কোথায়? স্কুল ক্যান্টিনে। তাহলে এই দি অ্যাকচুয়ালি কি বলতেছে? নির্দেশ করছে। কি নির্দেশ করছে? নির্দিষ্টতা বোঝাচ্ছে। কার নির্দিষ্টতা? এই যে ব্যক্তি বা এই যে ছেলে, এই ছেলেটা নির্দিষ্টভাবে ওই ছেলেটাই যাকে আগে চিনতাম বা আগে দেখছি। তাইলে এই গাইটা, এটা নির্দিষ্টতা হয়ে গিয়েছে। এর নির্দিষ্টতা আগে থেকেই অনুমান করা যায়। কিভাবে? এই দি দেখে। তাহলে দি আলটিমেটলি তার পরের নাউনকে নির্দিষ্ট করছে, তাই না? তাহলে ডি এর কাজ কি? নির্দিষ্ট করা। এ এন এর কাজ কি? সংখ্যা নির্দেশ করা। তাহলে ঘুরে ফিরে সবকিছু দেখো নির্দেশ করছে, নির্দেশ করছে, কোনো কিছু সম্পর্কে নির্দেশনা দিচ্ছে, কোনো কিছু সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, তাই না? তাইলে এগুলাকে এ এন ডি এর আর্টিকেল, এটাকে ইংলিশ গ্রামারে কি বলে? এটাকে বলে ডেমনস্ট্রেটিভ
ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? কারণ দেখো এগুলো সবই নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। আমরা এর আগে পড়ছি যে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য কে দেয়? অ্যাডজেক্টিভ দেয়। আর ছোটবেলায় পড়ছিলাম কি যে যা কিছু নাউন সম্পর্কে, নাউনের দোষ গুণ অবস্থা সম্পর্কে বলে সেগুলোকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। বাট এখন আমরা বড় হয়েছি, এখন আমরা ওই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এটাকে অ্যাডজেক্টিভ ধরে নিব না। এখন অ্যাডজেক্টিভ ধরে নিব কি কে? নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। এক্সট্রা তথ্য যদি নাউন সম্পর্কে দেয়, সে যেই হোক সে অ্যাডজেক্টিভ। আর এগুলো যেহেতু নির্দেশনা দিচ্ছে, নির্দেশ জ্ঞাপক, এজন্য এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল গুলাকে কি বলে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন এই যে কনসেপ্টটা এতক্ষণ ধরে আমরা নিলাম, এটা হচ্ছে আর্টিকেল সম্পর্কে আমাদের গ্রামারে পুরাতন একটা কনসেপ্ট। আর বর্তমান গ্রামারে এগুলাকে বলতেছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে বলছে ডিটারমিনার। এখন হয়তো বা তোমরা রিলেট করতে পারতেছো যে আর্টিকেলকে কেন ডিটারমিনার বলে। তাহলে আমরা খুব বেসিক একটা কনসেপ্ট পাইলাম আর্টিকেল সম্পর্কে। আর্টিকেল কারা, আর্টিকেলের কাজ কি, এন এর কাজ কি, দায়ের কাজ কি, আর এগুলাকে কি বলে, কেন বলে, আর বর্তমান গ্রামারে এগুলোর নাম কি বা কি হিসেবে পরিচিত। তো এই যে খুব বেসিক কনসেপ্টটা কি তোমরা এতক্ষণ ধরে বুঝতে পারছো? তোমরা কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি বুঝতে পারছি, কেমন লাগছে এটা জানাও। অনেকদিন পরে আমরা ক্লাসে আসলাম, সবকিছু মিলিয়ে তোমাদের শিখতে কেমন লাগছে, মজা পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা একটু ইন্টারেক্ট করি। তারপরে আমরা আবার আমাদের নেক্সট একটু একটু করে অ্যাডভান্স লেভেলে চলে যাই। ঠিক আছে? তা আমি এবার কমেন্টগুলো পড়বো। আমরা 2 মিনিট বা 1 মিনিট একটু রেস্ট নিই, সবাই মিলে এগুলো একটু আবার করি, ব্রেইনে আনার ট্রাই করি। তারপরে আমরা কমেন্ট একটু ইন্টারেক্ট করে তারপরে আবার আমরা নেক্সট পার্টে চলে যাই। তখন থেকে আমরা স্লাইড শুরু করব, ডিরেক্টলি রুল পড়া শুরু করব। বেসিক কনসেপ্ট নিয়ে নিলাম, এখন আমরা রুল পড়ব। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তোমরা বেশিরভাগ কমেন্ট করছো যে বুঝতে পারছো। না বোঝার মতো কিছু নাই, খুবই বাচ্চাদের কনসেপ্ট বুঝাইলাম এতক্ষণ। আবার এটা দিয়ে আবার সিরিয়াস জিনিস বুঝাইলাম। এটাতে বিসিএস এ কোয়েশ্চেন আসছে এরকম একবার যে এটাকে কি বলে, আর্টিকেলকে কি বলে। তখন উত্তর কি ছিল? অপশনে ছিল যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার অনেকের প্রশ্ন থাকে যে ভাই ডিটারমিনারের মধ্যে আর্টিকেল কিভাবে পড়ে। এতক্ষণ তোমরা বুঝে গিয়েছো যে ডিটারমিনারের মধ্যে আর্টিকেল কেন পড়ে, কিভাবে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এবার এই কনসেপ্ট নিয়ে নিলাম, আমরা এবার ফর্মালি লেখাপড়ার মধ্যে ঢুকে যাই। আচ্ছা, দেখো এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কেন খুব ডিফারেন্টলি পড়ার ট্রাই করবো। কেন আমরা আমরা সবাই তো আমরা এইচএসসি গ্রামার পড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স কিনছি, অনেক ভালো ভালো কোর্স আছে তোমাদের, সেটা ছেড়ে তোমরা আমাদের কাছে কেন পড়বা? ঠিক আছে? কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ সেটা হচ্ছে আমরা ব্লেন্ড করে পড়াবো। ব্লেন্ড কি করব? আমাদের অ্যাডমিশন সিলেবাস আর তোমাদের সিলেবাস একসাথে ব্লেন্ড করে পড়াবো। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো? যে এসএসসির জন্য 10 বছর টাইম থাকে, ইন্টারের জন্য 12 বছর টাইম থাকে, কিন্তু সবচেয়ে ভাইটাল ইভেন্ট তোমার লাইফে যেটা, সেটা হচ্ছে তোমার অ্যাডমিশন, সেটার জন্য টাইম থাকে মাত্র 3 মাস। অনেক ভালো স্টুডেন্ট বাচ্চাকালে ট্রিমেন্ডাস রেজাল্ট করছে, কিন্তু ওই 3 মাস ইউজ করতে পারে না, হয়তোবা গাইডলাইন পায় না, হয়তোবা ওই 3 মাস ছোটবেলা থেকে একটা ইউনিফর্ম গতিতে পড়ার অভ্যাস, আস্তে আস্তে সুন্দর করে করে পড়ার অভ্যাস, 3 মাসে হিউজ সিলেবাস দেখে ঘাবড়ায় যায়, ফলে ভালো রেজাল্ট করতে পারে না। আবার এটা তো বললাম আর্টস এর কথা, ধরো মেডিকেলে গেলে মেডিকেলের এটা থেকে তোমার কোয়েশ্চেন আসে, তুমি ফার্দার যেখানে পরীক্ষা দাও, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে কোয়েশ্চেন আসে, সি ইউনিট বি ইউনিট তো একই রকম ধরে নিচ্ছি আমরা। তো এই সব জায়গায় ইংলিশ প্যাটার্ন গুলো মোটামুটি সেম থাকে। তো আমরা যদি এখন এইচএসসি ইংলিশ শেখার মধ্যে যদি অনেক টাইম নিয়ে শিখছি, যেহেতু অনেক সুন্দর করে অ্যাডমিশন গ্রামারটাও যদি একটু টাচ করে করে সবকিছু শিখে যাইতে পারি,
তাহলে লাভটা কি হবে আমাদের? যখন অ্যাডমিশনে যে আমরা এই জিনিসগুলা তোমরা দেখবা যে কোচিং এ যাচ্ছ একই জিনিস দেখতেছো, তখন তোমার মনে হবে আরে এগুলো তো আমি শিখেই গেছি, আগেই শিখছি, এগুলো তো জানি। তখন যখন সবাই প্রথমবার পড়বে আর তুমি যখন সেকেন্ড বার ওগুলো পড়বা, তোমার কনফিডেন্স অনেক বেশি থাকবে না? থাকবে কিনা? তারপর আমরা রাইটিং শেখাবো, ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং 3 মাসে কোনো কোচিং এ শেখায় না। তোমাদের দেখবা যে এত ভালো স্টুডেন্ট, এত পড়তেছো সবকিছু, তোমরা অ্যাডমিশন কোচিং এ যাবা যখন, তখন প্রিপোজিশন তোমরা 1-1.5 হাজার প্রিপোজিশন মুখস্থ না করেই যাবা, কারণ 2-300 মাথায় থাকবে না। তাহলে তখন যখন দেখবা পরীক্ষায় যে ওই প্রিপোজিশন বিউপি তে 3-4টা চলে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসছে, ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর 1-2টা পড়েই, তখন দেখবা যে ঘাবড়ে যাচ্ছে, আরে এগুলো তো একবার পড়ছি, জীবনে দেখছি একবার, কেন উত্তর করতে পারতেছি না? এইগুলা নিয়ে আমরা কাজ করছি। আমরা তোমাদেরকে মুখস্থ করাই দিব, আমরা তোমাদেরকে শিখাই দিব। অনেক টাইম আছে, ভুল করব, আমরা লিখবো, শিখবো, শিখে শিখে আমরা একজন প্রো হয়ে যাব, তখন আমরা অ্যাডমিশন দিব। অ্যাডমিশন আমরা নতুন, আমরা এক্সপেরিমেন্টাল অ্যাডমিশন দিব না, আমরা অ্যাডমিশন দিব শিখে অ্যাডমিশন দিব, বুঝে অ্যাডমিশন দিব। বুঝতে পারছো? তো এখন আমি এইগুলো দেখানোর কারণই হচ্ছে এটা, যে অ্যাডমিশনে আর্টিকেল থেকে কেমন কোয়েশ্চেন আসে আমি তোমাদেরকে আগে বুঝাই। আমরা দেখো যে কেন আর্টিকেলটা ইম্পর্টেন্ট, তোমাদের কেন ইম্পর্টেন্ট, কেন এটা ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত। দেখো, হোয়ার ইজ ড্যাশ সোর্স অফ ড্যাশ নাইল। নাইল হচ্ছে রিভার, নীল নদ। এটা ঢাকা ইউনিভার্সিটি 22-23-এ পড়ছে সি ইউনিটে। তাহলে সি ইউনিটের যারা আছো, যারা কমার্সে আছো, তারা দেখছো তোমাদের কোয়েশ্চেন কেমন আসে। দেখো এরকম কোয়েশ্চেন আসে, এখন এগুলোর অপশন থাকে, অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এখন আমরা উত্তর করতে যাব না, আমরা এখন দেখবো যে কোয়েশ্চেন কেমন আছে। ঠিক আছে, আর রুল পড়ে যাব, তারপরে একবার স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দিলে নিজেরাই দেখবা তোমরা পেরে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, হি ওয়ান্টস টু বি ড্যাশ শেক্সপিয়ার। এটা সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে আসছে 22-23 সালে, রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটে আসছে 2015 এবং 16 সালে। তাহলে হি ওয়ান্টস টু বি ড্যাশ শেক্সপিয়ার, এ এন দা নো আর্টিকেল, কোনটা হবে? তারপর দেখো, হি পুলড ড্যাশ বয় বাই ড্যাশ এয়ার। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটে আসছে 2018-19 সালে। তাহলে এই যে দেখছো, একটা মানে 2টা আর্টিকেলও থাকতে পারে, একটা আর্টিকেলও থাকতে পারে, আবার 2টা আর্টিকেলও থাকতে পারে। তো এরকম অ্যাডমিশন কোয়েশ্চেন গুলো এরকম হয়। কারণ কঠিন যদি এখন তোমাদের লাগে, তাহলে বলতেছি যে এটা আমরা 3 দিনে ক্লাসের পর তোমার যদি এটা পানি না হয়, তাহলে তুমি আমাকে বলবা যে ভাই আপনার ক্লাস করলাম 3 দিন, তারপরে এইগুলো আমার তো এখনো ক্লিয়ার হয় না। তবে তোমার ক্লাস করলেই হবে না, আমার ক্লাস 1 ঘন্টা করবা, করে যে এই ভুলে যাবা ক্লাসের পরে আর এগুলো নিয়ে নাড়াচাড়া করবে না, তাইলে কিন্তু হবে না। 3 দিনে করার টপিক না, এটা এটা আরো টাইম দিয়ে করার, আমরা 3 দিন করতেছি। তো এটা তোমরা বাসায় বাসায় 1-1.5 ঘন্টা প্রত্যেকদিন পড়তে হবে, পড়লে দেখবা যে এই জিনিসগুলো তোমাদের ইজি হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটা সলভ করবো না, আমরা এটা সলভ করবো আমাদের লেটার পার্টে। এখন আমরা পরবর্তীতে যাই, যে আমাদের অ্যাডমিশন কোয়েশ্চেন দেখলাম, আর তোমাদের এইচএসসি কোয়েশ্চেন তো তোমরা জানো 2019 সাল থেকে যে প্যাসেজ করে আসে, তাই না? একটা স্টোরি থাকে, ওই স্টোরির মধ্যে যে বা একটা প্যারাগ্রাফ থাকে, ওই প্যারাগ্রাফের মধ্যে যে আর্টিকেল গুলো, ওগুলোতে ড্যাশ দিয়ে দেয়, দিয়ে ওটা বলে যে এগুলো আইডেন্টিফাই করো, কোথায় আর্টিকেল হবে, কোথায় হবে না, কোথায় ক্রস হবে। তো এরকম তো তোমরা দেখছো, ওগুলো আমরা বেশ সলভ করব, পরে সলভ করবো শিখে যাওয়ার পরে। আপাতত অ্যাডমিশন দেখলাম, তারপরে তোমাদেরটা তোমরা জানো। আর এখন আমরা রুল শেখা শুরু করবো। তাহলে ফর্মালি আমরা ক্লাস শুরু করছি এখন থেকে। আচ্ছা, তো দেখো, আমরা সারা জীবন ছোটবেলাতে মানে ভুল শিখে আসি। আর্টিকেলটা ভুল শিখি কেন? কারণ আমাদেরকে শেখানো হয় যে আর্টিকেলের এ ই আই ও ইউ, এগুলো কি ভাওয়েল। আমাদের প্রথমে শেখানো এই ভাওয়েল গুলো একটা ওয়ার্ডে দেখলেই তার আগে আর্টিকেলে এন বসাবো, তাই না? বাট কোনো সময় আমাদেরকে এটা বলা হয় না যে এটা ভাওয়েল না, এটা ভাওয়েল সাউন্ড। যখন আমরা ভাওয়েল সাউন্ড দেখবো তখনই আমরা এন বসাতে পারবো, তার আগে এন হবে না। অনেক জায়গায় আছে এই ভাওয়েল দেখতেছি বাট সাউন্ড প্রডিউস হচ্ছে না, এই জন্য আমার চাইলেও আমি এন ব্যবহার করতে পারছি না। আবার অনেক জায়গায় এই ভাওয়েল নাই বাট ভাওয়েল সাউন্ড হয়ে যাচ্ছে, তখন আমার এন ব্যবহার করতে হচ্ছে। এই জিনিসগুলো আমরা শিখবো। দেখো, আমার বলছে উচ্চারণের ভিত্তিতে, উচ্চারণ মানে কি, ওই প্রনাউন্সিয়েশনের ভিত্তিতে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তাদের আগে এ বসে, খুব নর্মাল বেসিক নিয়ম। ওয়ার্ডের শুরুতে ভাওয়েল, এইগুলোর যে কোনো একটা থাকলে তার পূর্বে এন বসে। কিন্তু মজার বিষয় হচ্ছে উচ্চারণের ভিত্তিতে এই কথাটা, আমরা এখন বড় হয়েছি, আমরা বড় মানুষের মতো শিখি।
ঠিক আছে। এবার এ এন উভয় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কেন? কারণ এ আর এন দিয়ে একটি বোঝায়। একটি মানে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যা কিছু গোনা যায় তাই কাউন্টেবল নাউন। তাহলে একটা গোনা যায় জন্যই তো একটা, তাই না? তাহলে গোনা যায় এবং একটি, সেগুলোর আগে এ বা এন বসবে। যখন অ্যান আমব্রেলা বলি তখন অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা বললে আমরা কয়টা ছাতা বুঝি? একটা ছাতা বুঝি, তাই না? এ বয় যখন আমরা বলি তখন একটা ছেলে বুঝি। তাহলে আলটিমেটলি এগুলা সংখ্যার ধারণা দেয় নাউন সম্পর্কে, নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। তার মানে এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ এটা একটার কথা বলে, তাই না? এবং এই নাউনটা সবসময় হয় একটি, ওটার একটা হইলেই তার ধারণা দেয় এ বা এন দিয়ে। তাহলে বুঝতে পারছো যে সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কেন? কারণ এটা একটা, তাই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে সেগুলো সম্পর্কে সংখ্যার ধারণা দেয়। তাহলে এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে হি বট এ নিউ শার্ট, শার্ট একটা, তারপর অ্যান আমব্রেলা, এই যে ইউ আছে এখানে, আমব্রেলা, আমব্রেলা ভায়েল সাউন্ড উচ্চারণ হচ্ছে এই জন্য। ঠিক আছে, এবার দেখো আমরা নেক্সট রুলে যাই। আচ্ছা, বলছে এবার এবার ওই ফার্স্ট রুলটা যেটা শিখছে ওটা একটু পেঁচাবে। দেখবা কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল সাউন্ড এ ই আই ও ইউ থাকলে এন বসে, এটা আমরা খুবই জানি, জেনারেলাইজ নিয়ম। এটা বলছে যে অ্যান এনিমি, এই যে ই আছে, তাই না? সরি, এই যে ই আছে, তারপরে বলছে আগলি, ইউ আছে, তো এখানে এন হবে আমরা জানি। বলতেছে এগুলো থাকলে এন হবে, এটা আমরা বুঝছি, কিন্তু শুরুতে ভাওয়েল বা ভাওয়েল থাকলে উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ওয়া হয়, বাংলায় লেখা রস্বই রস্যু ইউ বা ওয়া, এটা যদি হয় তাহলে তার আগে আর এন বসবে না। যদিও সেটা, যদিও সেটা ভাওয়েল, বাট যদি ইউ এর মতো হয়ে যায় বা ওয়ার মতো হয় তাহলে সেটা এন আর বসবে না, হবে এ। কেন? দেখো বলছে ইউরোপিয়ান, ইউরোপিয়ান বাংলায় বানান, বাংলায় বানান করি ইউ, ইউ রো, ইউরো পিয়ান, তাই না? তাহলে দেখো ইউ না, ইংলিশে ই ইউ, তাই না? এই যে ইউ, তাহলে ই আছে, এই ইটা হচ্ছে কি? ভাওয়েল। ভাওয়েল থাকলে আগে কি বসবে? এন বসবে। কিন্তু এই ভাওয়েল থাকলেও আমরা ভাওয়েল এখন দেখবো না, এখন দেখবো কি ভাওয়েল সাউন্ড। হচ্ছে ভাওয়েল সাউন্ড? হচ্ছে না, হচ্ছে ইউ। ভাওয়েল সাউন্ড হইলে সেটা ইউ এর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, ইউ আর ওয়া। এই ইউ আর ওয়ার যে কোনো একটা যদি হয়ে যায়, যতই ওই ভাওয়েল দেখো না কেন, ওইটার আগে আর এন বসাতে পারবা না, হয়ে যাবে এ। এই জন্য এগুলো দেখো প্রত্যেকটার আগে এ বসে। এ ইউনিয়ন, এ ইউনিট, এই যে ইউনিয়ন, ওই একই রস্যই রস্যু। ইউনিয়ন, ইউফেমিজম, ইউরোপিয়ান, ইউজারার, ইউজারার, ইউজারার মানে সুদের কারবার যারা করে, ইউ। এই সবগুলা যদি দেখো তাহলে ওর আগে এন না বসে এ বসবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওগুলার উচ্চারণ হয় ইউ এর মতো হয়ে যায়, না হলে ও আর মতো হয়ে যায়। তাইলে যখন ইংলিশ বানান দেখবা ওটার বাংলা উচ্চারণটা বোঝার ট্রাই করবা। যদি দেখো ইউ বা ওয়া হয়ে যাচ্ছে তাহলে তখন কি হবে? সেটা এন ক্যান্সেল করে দিয়ে এ বসাতে হবে। এটা বাদে অন্য যে কোনো ভাওয়েল সাউন্ড যদি দেখো তাহলে সেটাতে এন বসবে, আর ভাওয়েল সাউন্ড না হলে এ বসবে। তাহলে এ আর এন ভাওয়েল সাউন্ডের যে প্যাচটা, সেটা কি ধরতে পারছো? বলো, কমেন্ট করে জানাও যে তোমরা ধরতে পারছো কিনা, তারপরে আমরা পরে যাই। দেখো এবার এখান থেকে বলছে এ নিডল ইজ ড্যাশ, নিডল ইজ ড্যাশ ইউজফুল। এই কনসেপ্টটা নিতে পারছো কিনা? কমেন্টে আমাকে জানাও। কমেন্টে এটা জানাও, তাহলে আমরা আমরা পরের ক্লাসে যাই, মানে পরের স্লাইডে যাই, যে এই দুইটা যেটা দিয়েছি এই দুইটার আনসার কি হবে।
হ্যাঁ বুঝেছি, তোমরা বলতেছো, এটার উত্তর বলো। ক্লিয়ার, বুঝলাম, এই দুটার উত্তর বলো, 1 আর 2 এর উত্তর বলো। আচ্ছা, ইন্টারনেটে কি আমাদের এখানে কোনো সমস্যা আছে সেটা জানাও তো তোমরা, যে এখান থেকে কোনো প্রবলেম ফেস করছো কিনা। আচ্ছা, আরাফাত সব এ এ আনসার দিয়েছো, একজন ডি একজন সি আনসার দিয়েছো, এন দুইটা। আচ্ছা বলি, এখানে সবই এ হবে উত্তর, ঠিক আছে? কারণ এই যে ইউনিট, ইউ, তারপরে ইউজফুল, ইউ, তারপরে এ নিডল, নিডল, কারণ এ নিডল ইজ ইউজফুল থিং বলতে প্রত্যেকটা নিডলই ইউজফুল। নিডল একটা কমনলি একটা বস্তুর ধারণা দিচ্ছে, হ্যাঁ, একটা নিডলকে বোঝাচ্ছে না, যদিও এ বসছে, বাট এ এ দিয়ে এখানে জেনারেলাইজ করে নিডলকে, পৃথিবীর সকল নিডলকে বোঝাচ্ছে। ছোটবেলায় আমরা গরু রচনা পড়েছি না, কাউ ইজ এ ডাউনস্টিক অ্যানিমাল, এরকম পড়ছি না? ওইটাই। একটা গরু নিয়ে কথা বলে না তো, সব গরু নিয়ে কথা বলে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত আজকে বুঝলাম, এবার আমরা পরে যাই। থ্যাংক ইউ, তোমরা এই জিনিসগুলো ধরতে পারছো, এটার জন্য আমি অনেক হ্যাপি তোমাদের উপরে, যে খুব সুন্দর করে স্মুথলি ধরতে পারছো। আর যারা একটু একটু প্রবলেম হচ্ছে, একটু প্র্যাকটিস করো, একটু জানা বোঝা করো, এগুলো ঠিক হয়ে যাবে। আর তারপরেও যদি প্রবলেম হয়, আমি তো আসি ঠিক করে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 3 বলতেছে জিরো, এই জিরোটা হচ্ছে ও আসলে, হ্যাঁ, ও দ্বারা শুরু সকল শব্দের আগে এন বসে, শুধুমাত্র অনের পূর্বে এ বসে। হ্যাঁ, কেন দেখো, ছোটবেলা পড়ছি না, এ এ অন টাকা নোট, পড়েছি কিনা? এই যে অন, দেখছো অনের আগে এ বসছে, কেন বসছে? কেন বসছে? কারণ ওয়ান, ওয়ার মতো উচ্চারণ হচ্ছে এই জন্য, বুঝছো? তাহলে অনের পূর্বে এ বসে, এটা এটা খুব খেয়াল করে শিখে নাও, অনের পূর্বে এ বসে। আর যে কোনো জায়গায় ও দিয়ে শুরু হইলেই চোখ বন্ধ করে এন বসায় দিবা, ঠিক আছে? আচ্ছা, দেখো, দিস ইজ এ, এই যে দিস ইজ ড্যাশ ওয়েসিস, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মরু যেটা, হ্যাঁ। তাহলে এখানে ওয়ান তো না, তাহলে এ বসবে না। আর এই জিও মানে ও দ্বারা শুরু আছে, তাহলে এন বসবে, তাহলে এন ওয়েসিস, ঠিক আছে? তবে হি মেইনটেইনস অফিস, এন অফিস, ঠিক আছে? আচ্ছা, এবার একটা খুব মজার জিনিস শিখাবো, খুব মজার জিনিস, সেটা হচ্ছে আহ আমরা ছোটবেলায় পড়ছি যে মাই মাদার ইজ এ বি এ, খুব মনে চাইবে এ কেন বি এর আগে হইলো। তারপরে বাবার এম এর জায়গায় তো এন এম এ লিখতাম, মামার এমবিবিএস এর জায়গায়, এমবিবিএস এর জায়গায় তো এন এমবিবিএস লিখতাম, তাহলে কেন মায়ের বি এর জায়গায় এ বি এ লিখতাম? এটা আমার মাথায় খুব আসতো যে কেন এটা, এটা কেন হইতো। হ্যাঁ, এখন এটা বলবো কেন এটা হইতো। আর যদি মানে রুলটা মনে নাও রাখতে পারো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস দিয়ে এই জিনিসটা আমরা মনে রাখার একটা ছন্দ তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তো এ পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও, আমরা নেক্সটে ইন্টারেস্টিং রুলটাতে যাই। আচ্ছা, দেখো, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয়, তার আগে এন বসবে। আর যদি কনসোনেন্টের মতো হয়, তার আগে এ বসবে।
এখন দেখো অ্যাব্রিভিয়েটেড জিনিসগুলা কি, এই যে বিএ, বিএ হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ভার্সন অফ ব্যাচেলর অফ আর্টস। এমএ কি, মাস্টার অফ আর্টস, ঠিক আছে, মাস্টার অফ আর্টস। তো এই যে এই অ্যাব্রিভিয়েটেড ভার্সন যেগুলো যেগুলো ইংলিশে এরকম সংক্ষেপে লেখা হয়, বড় বড় যে ওয়ার্ড সেগুলো সংক্ষেপণ ভার্সন যেগুলো লেখা হয় এগুলোকে অ্যাব্রিভিয়েটেড ভার্সন বলে। এখন এই অ্যাব্রিভিয়েটেড ভার্সনের যে শব্দগুলো আছে ওগুলোর বানান যদি তোমার ভাওয়েলের মতো হয়, ভাওয়েলের মতো হয় তখন আমি এন বসাবো, আর যদি কনসোনেন্টের মতো হয় তখন এ বসাবো। এখন দেখো আমি উত্তর দিচ্ছি যে বিয়েতে কেন এ হতো, বি এ, এই বি কি ভাওয়েল সাউন্ড, এই ইউ এর মধ্যে আছে বি নাই, এই জন্য এর আগে এ বসতো। কিন্তু এম এ দেখো এম এম এ, এখানে এ আছে, এটা এ ই আই ও ইউ এর মধ্যে এ সাউন্ডটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে এম এ, যদিও দেখছি একটা কনসোনেন্ট, এম তো কনসোনেন্ট তাই না, বাট ওইটার উচ্চারণ যখন করছি তখন আমার ভাওয়েল চলে আসছে। তার মানে অ্যাব্রিভিয়েটেড ভার্সনে যদিও চোখে দেখা যাচ্ছে না যে ভাওয়েল আছে, কিন্তু উচ্চারণ করতে গেলে ভাওয়েল চলে আসছে। এই ধরনের জায়গাগুলোতে তখন আমরা এন বসাতে বাধ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই জন্য এখানে এন এম এ হয়েছে। পিএইচডি, পি, পি কি, এই ইউ এর মধ্যে পি নাই, তাহলে কনসোনেন্ট, এই জন্য এ হয়েছে, দেখছো, এরকম আর কি। এখন অনেকের মাথায় থাকবে না যে ভাইয়া আমার যে বলছেন ভালো বলছেন, কিন্তু আমি হয়তোবা পরীক্ষায় গোলায় ফেলতে পারি, আমার হয়তোবা মাথায় থাকবে না, সমস্যা নেই। দেখো হালিমস নেক্সট সফর, এটা মনে রাখবা, HALIMS, হালিমস নেক্সট সফর। এইখানে এই এসটা দুইবার আছে, বাদ দাও, ধরো একবার আছে, ঠিক আছে, এটা ছন্দ মিলানোর জন্য হালিমস বলছি। তো এই হালিমস নেক্সট সফর, এখানে HALIMS NEXT SOFR, এগুলার যে কোনো একটা ওয়ার্ড যদি তোমার অ্যাব্রিভিয়েটেড ভার্সনের শুরুতে দেখো, ঠিক আছে, দেখো এগুলার যে কোনো ওয়ার্ড যদি অ্যাব্রিভিয়েটেড ভার্সনের শুরুতে দেখো, চোখ বন্ধ করে ওর আগে এন বসাই দিবা, এটাতে ভুল নাই। যদি এই কনসোনেন্ট সাউন্ড নাকি ভাওয়েল সাউন্ড বুঝতে সমস্যা হয়, যদি বুঝো বাট কনফিডেন্স না পাও, জাস্ট হালিমস নেক্সট সফর এটা মুখস্থ রাখো। এইটার যে কোনো একটা অক্ষর তোমার ওই অ্যাব্রিভিয়েটেড ভার্সনের শুরুতে দেখলে চোখ বন্ধ করে ওর আগে এন বসাই দিবা। আর এগুলোর মধ্যে যা নাই সেগুলো এ, এই যে এম, হালিম এম আছে, এই যে এম এ এন বসাইছি আমরা, তাই না, MBBS এন বসাইছি, তাই না। তাহলে ঘুরে ফিরে দেখছো যে এই এই যদি অ্যালফাবেটের যে কোনো একটা তোমার থাকে তখন সেটার আগে এন বসছে। তাহলে আমাদের না বুঝলে মুখস্থ করেও এই জিনিস সমাধান করে দেওয়া যাবে। তো এইভাবে মজা করে তোমরা শিখতে পারবা। যে এটা যদি বেশি প্রবলেমেটিক মনে হয় এভাবে মনে রাখবা। আর যারা অলরেডি বুঝে গিয়েছে, সুন্দর বুঝে গিয়েছে, তাহলে তো বুঝছোই যে কনসোনেন্ট থাকলেও যদি ভাওয়েল সাউন্ড প্রডিউস হয় তখন সেটাতে এন বসছে, আর যদি প্রডিউস না হয় তখন সেটাকে এ বসছে। তাহলে অ্যাব্রিভিয়েটেড ভার্সনের এই রুলটা কি ক্লিয়ার তোমাদের? জানাও আমাকে যে এটা ক্লিয়ার কিনা। বুঝেছি ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ বোঝার জন্য। আমরা অনেক সুন্দর করে শিখব, আমরা আমাদের জার্নিটা অনেক সুন্দর একটা জার্নি হবে, আমরা আরো অনেক সুন্দর আরো মজা করে করে শিখবো। আজকে প্রথম দিন, আস্তে আস্তে দেখবা যে এই জিনিসগুলো যত আগাবা, যত ফরওয়ার্ড করবে তত দেখবা আরো মজা লাগতেছে, আরো মজা পাচ্ছ শিখতে। আচ্ছা, 4 নম্বর রুল আমরা শিখছি। এবার এবার একটা কমন রুল, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় করছি যে অ্যান অনেস্ট ম্যান। এখন অনেস্টের জায়গায় এই যে বলতাম যে HONEST, অনেস্ট, এইখানে এইচ আছে, তাহলে এইচ এর আগে কেন আমি অ্যান বসাবো, তাই না? এটা আমাদের প্রশ্ন থাকতো। কাহিনী হচ্ছে যে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এর উচ্চারণ যদি হ হয় তাহলে এ বসবে, হ্যাঁ, আর যদি হ না হয় তাহলে আমরা এ বসাতে পারবো না। এখন এটা আমরা যখন লিখতাম তখন কি হনেস্ট লিখতাম?
হনেস্ট লিখতাম নাকি অনেস্ট, মানে লিখতাম মানে মনে করতাম, অনেস্ট বলতাম নাকি হনেস্ট বলতাম? অবশ্যই হনেস্ট বলতাম না, অনেস্ট বলতাম। তাহলে এইচ এর উচ্চারণ কি হয়ের মতো থাকছে? থাকছে না। আর যেহেতু থাকছে না, তাহলে আমার ওই এ বসাতে পারছি না, এন বসাতে হচ্ছে। তাহলে এইখানে হ্যাভ এটা উচ্চারণ হচ্ছে, হর্স হচ্ছে, হেরোইক হচ্ছে, হলিডে হচ্ছে। তাহলে এগুলার হয়ের উচ্চারণ হচ্ছে, তাহলে এগুলোর সবগুলার আগে এ বসবে। ঠিক আছে? কিন্তু শব্দের শুরুতে এইচ থেকে যদি উচ্চারিত না হয় তাহলে এন বসবে। যেমন দেখো অনারেবল ম্যান, এইচ হচ্ছে না উচ্চারণ। অ্যান আওয়ার হচ্ছে না, অনেস্ট পার্সন হচ্ছে না। তাহলে এগুলো সব ও উচ্চারণ হচ্ছে আগে। এই ইউ ও ও তো আমার ভাওয়েল সাউন্ড, তাই না? তাহলে এখানে সবগুলাতে এন বসছে। তাহলে এ আর এন এইচ এর ক্ষেত্রে পার্থক্যটা কি বুঝতে পেরেছো? জানো আমাকে যে কতটা বুঝতে পেরেছো, এখন পর্যন্ত ক্লাস কেমন লাগছে? আচ্ছা, তাহলে আমরা আমরা মুভ অন করি আমাদের নেক্সট রুলে। তাহলে আমরা পরবর্তী রুলটা শিখে ফেলি। আচ্ছা, রুল নাম্বার 6 এটা বলছে যে সাধারণত কাউন্টেবল নাউনের উল্লেখিত প্রথমবার উল্লেখিত হলে বা অনেকগুলোর মধ্যে যে কোনো একটি নির্দেশ করলে এ বা এন বসে। এটা একটা বিষয় আছে, যেমন কাউন্টেবল নাউন মানে যা গোনা যায়, যে নাউনগুলো গোনা যায়। যখন আমরা নাউন শিখবো তখন এই নাউনের মধ্যে কাউন্টেবল নাউন টপিকটা অনেক সুন্দর করে শিখে ফেলবো, যে কোন নাউনগুলা গোনা যায়, কোন নাউনগুলা গোনা যায় না। এখন আপাতত তো বুঝতে পারছো কোনগুলা গোনা যায়, চেয়ার টেবিল মানুষ এগুলো গোনা যায়। বাট যদি আমি বলি পানি, পানি গোনা যায় না। যদি আমি বলে দিই 1 গ্লাস পানি, তখন গুনতে পারছি। বাট যখন পানি বোঝাচ্ছি ইন জেনারেল পানি, তখন গুনতে পারছি না। চিনি গুনতে পারছি না, ডাল গুনতে পারছি না। বাট 1 কেজি ডাল যখন বলছি তখন গুনতে পারছি। তো এই যে যেগুলো গোনা যায়, যেগুলো গোনা যায় না, যেগুলো গোনা যায় ওগুলো কাউন্টেবল, যেগুলো গোনা যায় না ওগুলো আনকাউন্টেবল। তো ওই যে কাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় সেগুলোর মধ্যে সেগুলোতে সিঙ্গুলার থাকে এবং সেন্টেন্সে প্রথমবার উল্লেখ করা হয়, তাইলে বা অনেকগুলোর মধ্যে একটি নির্দেশ করে, তখন এ বা এন বসে। এটা একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট, 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 ভার্ব, এ বা এন উচ্চারণ অনুসারে। মানে উচ্চারণ না করলে তো উচ্চারণে যদি যে ভাওয়েল হয় তখন তুমি এন দিবা, উচ্চারণ কনসোনেন্ট হলে এ দিবা। তারপর সিঙ্গুলার কাউন্টেবল নাও, হি নিডস এ জব, জবের কথা প্রথমবার আসছে এই সেন্টেন্সে, তাই না? তাহলে এ বসবে। তারপরে দেখো সাবজেক্ট ভার্ব এ এন উচ্চারণ অনুসারে অ্যাডজেক্টিভ সিঙ্গুলার। এখন এই জবের আগে যদি আমি বলতাম গুড জব, তাহলে ওই যে অ্যাডজেক্টিভ আগে চলে আসতো, তারপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন যেটাই হোক। এখন ওই যে রুলটা একই, যে এ বা এন বসবে যদি প্রথমবার উল্লেখ করা হয় বা অনেক কিছুর মধ্যে একটি বোঝায়। জব, হি নিডস এ জব, জব অনেকগুলো পৃথিবীতে আছে কিন্তু তার যে কোনো একটা জব হলেই হবে। তাহলে জব কাউন্টেবল নাউন এবং অনেকগুলোর মধ্যে, অনেকগুলো অপশনস এর মধ্যে একটা। তাহলে এরকম একটা সিচুয়েশন যদি থাকে তাহলে তখন সেগুলোর আগে এ বা এন বসাতেই হবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে রুলটা। আচ্ছা, তাহলে ইউ উইল রিসিভ কি এস এম এস, এস এম এস, এই যে অ্যান্ড ইউ আর এলিজিবল ফর ড্যাশ সাবজেক্ট ইন ইউনিট। তাহলে সাবজেক্ট অনেকগুলো থাকতে পারে, তাই না? তাহলে এ সাবজেক্ট, তাহলে এ, এ আনসার। তারপরে ইউ উইল রিসিভ ড্যাশ এস এম এস, তাই না? তো এটা 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 তোমরা বলো তো, যে এটা এটা রেখে দিলাম, এটা একটু প্যাচাল আছে, বলো তো এটার উত্তর কি হবে? যে এস এম এস এর আগে এ হবে না এন হবে? কি শিখছো এতক্ষণ ধরে? উচ্চ একটা ট্রিক বলছি, যে উচ্চারণের ভিত্তিতে হবে কিন্তু, কনসোনেন্ট নাউন মানে দেখেই যেন ভুলে যেও না। জানাও আমাকে, তোমরা জানাও যে এটার উত্তর কি হবে। মারিয়া জান্নাত সবার আগে উত্তর দিয়েছো এন এস এম এস। সবাইকে এগ্রি করছো এন এস এম এস? আর পরেরটা এই তো আমি বলে দিলাম, তাহলে এন হবে। ডি। বাহ, তাহলে সবাই অনেক পারো। ঠিক আছে, এন এস এম এস এটাই আনসার। ঠিক আছে, তবে এন ইজি টাস্ক, এটা তো এমনি, এটা নর্মাল, এটা তোমরা এমনি পারবা। আচ্ছা, তো তারপরে এবার আমরা পরবর্তীতে যাই। এবার আজকে ক্লাস দীর্ঘ কত মিনিট হয়ে গেল? 36 মিনিট হয়েছে। আমরা আরো অনেকগুলো রুল আছে, মাত্র 6টা রুলে আছি। আজকে ক্লাস 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেওয়ার ট্রাই করবো।
তো ঠিক আছে, যারা ডি নাম্বার আনসার বলেছো তাদেরকে ধন্যবাদ, এটাই আনসার আর কি। আচ্ছা, এবার বলতেছে রুল নাম্বার 7-এ, রুল নাম্বার 6 বুঝছো, অনেকগুলো অপশনস এর মধ্যে যদি একটা থাকে এবং সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, তার আগে আমরা এ বা এন বসাবো উচ্চারণ অনুসারে, ঠিক আছে। আচ্ছা, রুল নাম্বার 7-এ বলতেছে যে ওই রকম একজন বা কারো মতো একজন বোঝালে প্রপার নাউনের আগে এ বা এন ব্যবহৃত হয়। দেখো, ইউ আর এ, বলে দিলাম, সরি, ইউ আর ড্যাশ মেসি আই সি, সরি, ইউ আর ড্যাশ মেসি আই সি, কোথায়? আচ্ছা, দেখো, বলছে ইউ আর ড্যাশ মেসি আই সি, তো এর কারে বলি? তুই তুই তো বিদ্যাসাগর হয়ে গেছিস, সেরকম বাংলায় কথা বলি না আমরা? কেন বলি? যে ওর জ্ঞান হয়তো বিদ্যাসাগরের মতো, মানে সে পণ্ডিতি করতেছে, এজন্য তাকে আমরা বলি তুই তো বিদ্যাসাগর হয়ে গেছিস, তাই না? আচ্ছা, একইভাবে আমি মেসি কখন বলি? যখন কেউ একজন খুব ভালো খেলছে ফুটবল, তখন আমরা বলি তুই তো একটা মেসি, তুই তো মেসি, এরকম বলি না? বা আমরা যখন নিজেরা ভালো খেলি বলি না আমি রোনালদো, আমি এই। কেন বলি? কারণ আমরা তুলনা করতে চাই তার সাথে, যাকে ইন্ডিকেট করি তার সাথে তুলনা করতে চাই। নিশ্চয়ই এই যাকে বলতেছো সে মেসির মতো কিছু একটা গুণাবলী অর্জন করেছে বা তার আশপাশে গেছে, এই জন্য আমরা তাকে মেসি বলি, তাই না? তা ওই রকম একজন বা কারো মতো একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ বা এন ব্যবহৃত হয়, এটা উচ্চারণ অনুসারে বসাই দিবা। ইউ আর এ মেসি আইসি, কেন? কারণ মেসির মতো তাকে ইয়া হচ্ছে। এই যে ডিরেক্টলি ওই ব্যক্তি না, বরং ওই রকম একজন বা ওর মতো একজন, এরকম যদি হয়, এরকম সেন্টেন্সে যদি দেখো নর্মালি এই ওই রকম যদি ওই রকম কার মতো, দেখবে এখানে বিখ্যাত কোনো মানুষ, বিখ্যাত কোনো আনটাচেবল পার্সন, মানে সে মানুষকে ধরাছোঁয়ার বাইরে, বাট ওর গুণাবলী ওর মধ্যে আছে হয়তো বা এরকম কিছু আমি ধরছি, এজন্যই তাকে তুলনা করছি, এরকম যখন বোঝাবে তখন তার আগে এ বা এন বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে খুব বিখ্যাত কোনো ব্যক্তির নামের পরে পরিচয় শনাক্তকারী নাউনটি দা বসে। আচ্ছা, এটা একটা ইয়ে আছে, মজার বিষয়, যে আমরা যখন বলি যে সেন্টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করো তাহলে বুঝবা, যে অপু বিশ্বাস, একটু তোমাদের জন্য খুব ফানি একটা ইয়া দিলাম। এটা তোমাদের একটা বই আছে, খুব বিখ্যাত একটা ইংলিশের বই, মাস্টার, সেটাতে এই এক্সাম্পলটা আছে, তো মনে হলো যে এটা বেশ ইন্টারেস্টিং, তো তোমাদের জন্য ওটাই আনলাম। আচ্ছা, ও আচ্ছা, আমাদের স্লাইডগুলো কোথা থেকে করা হয় এটা যদি তোমরা আমাকে প্রশ্ন করো, তবে আমি বলবো যে এই স্লাইডটা তোমাদের তোমাদের অ্যাডমিশনের জন্য যে লেকচার শিট, বিভিন্ন কোচিং, বাংলাদেশের খুব ভালো ভালো কোচিং, আমি নিজে একটা ভালো কোচিং থেকে পড়েছি, তারপরে আমার বন্ধুরা পড়েছে, তো আমি যে স্টুডেন্ট পড়ে অ্যাডমিশনের তারা পড়ছে, তো ওই সবার মধ্যে সবার শিট যেটা, যে এই সময় বাজারে যে ভালো ভালো শিটগুলো আছে, ভালো ভালো কোচিং গুলো আছে, এই কোচিং এর যে টপিকটা আমার কাছে মনে হয়েছে বেস্ট টপিক, সেই বেস্ট জিনিসটা আমি এক্সট্রাক্ট করে এনেছি। এবার টোফেল আর মাস্টার, বিসিএস বা জব সলিউশনের জন্য, জব পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বইটা সবচেয়ে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে মাস্টার। এবং আর আমি কোনো বইকে ছোট করছি না, আরো অনেক ভালো ভালো বই আছে, রেইন মার্টিনের গ্রামাটিক্যাল বই আছে, টোফেল খুব ভালো একটা বই। এই সবগুলো মিলিয়ে আমি যেটা মনে হয়েছে যে খুব সহজ করে দেওয়া, এখানে ইন্টারেস্টিং দেওয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট জবের জন্য, তোমাদের ফার্দার অ্যাডমিশনের জন্য, ইন্টারমিডিয়েটের জন্য। ইন্টারমিডিয়েট তো একটু ইজি পড়ে, তাই না? তো এই সবগুলো মিলে আমি সেখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা ট্রাই করেছি বেস্টটা, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা, যেন তোমাদেরকে খুব ইজিলি বোঝাতে পারি, ঠিক আছে। ও আর আর তোমাদের অ্যাডমিশনের জন্য, মানে তোমাদের এইচএসসির জন্য আমি মেইনলি দেখেছি যে দুইটা বই, সেটা হচ্ছে পাঞ্জেরি আর নবদূত। এই দুইটা বই আমার কাছে মনে হয়েছে, দেখে মনে হয়েছে যে স্ট্যান্ডার্ড বেশ ভালো। আমার সময় আমি আমি যখন এইচএসসি দিয়েছিলাম তখন আমি পাঞ্জেরি পড়তাম, তো আমি কোনো বইয়ের করছি না, ভালো জিনিসটা অ্যাপ্রিসিয়েট করবো। তোমরা আরো অনেক বই পড়তে পারো, ভালো লাগলে পড়তে পারো, বাট আমি এগুলার মধ্যে আমার মনে হয়েছে যে বেশ প্রাসঙ্গিক জিনিসপাতি আছে, আমি ওগুলা থেকে এক্সট্রাক্ট করার ট্রাই করেছি। আচ্ছা, খুব বিখ্যাত কোনো ব্যক্তির নামের পরে পরিচয় শনাক্তকারী নাউনটির পরে পূর্বে বি বসে। দেখো, অপু বিশ্বাস ম্যারিড সাকিব খান, তো অপু বিশ্বাস সাকিব খানকে বিয়ে করেছে। এখন ধরে নিচ্ছি এই সাকিব খান খুব বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, এরকম বিখ্যাত ব্যক্তির পরে যদি পরিচয় শনাক্তকারী নাউন দেই, এই যে অ্যাক্টর, অ্যাক্টর কাকে বলতেছে? সাকিব খানকে।
এই অ্যাক্টর কার পরিচয়? সাকিব খানের পরিচয়। তাহলে এই অ্যাক্টর নাউনটা আসলে পরিচয় শনাক্তকারী নাউন কার? সাকিব খানের। এরকম যদি পরিচয় শনাক্তকারী নাউন কোনো বিখ্যাত মানুষের নামের পরে দেখো, হ্যাঁ, কোনো বিখ্যাত মানুষের নামের পরে যে বলো যে অ্যাক্টর সাকিব খান, একই সাকিব খান দ্য অ্যাক্টর, এরকম যে পরিচয় শনাক্তকারী নাউন, এটা যদি নামের পরে দেখো, তাহলে ওই নাউনের আগে একটা আর্টিকেল বসাতেই হবে এবং ওই আর্টিকেলটা দা হওয়া বাধ্যতামূলক। বুঝছো? আমি যদি বলি মোহাম্মদ আলী, ধরো এটা মোহাম্মদ আলী, কমা দিলাম, তাহলে এবার কি মোহাম্মদ আলী কি বক্সার ছিল, বক্সার। তাহলে এখানে এই বক্সার মোহাম্মদ আলীর পরিচয়, বিখ্যাত মোহাম্মদ আলীর পরিচয় এই বক্সার। তাহলে এই বক্সারের আগে একটা আর্টিকেল বসাতেই হবে এবং এই আর্টিকেল এ এন হবে না, হবে বি। এ এন এর কোনোটা বসালে ভুল হবে। তাহলে বুঝছো, বিখ্যাত মানুষের পরে যদি পরিচয় শনাক্তকারী, এইটা ইম্পর্টেন্ট, পরিচয় শনাক্তকারী নাউন থাকে, তাহলে ওই পরিচয় শনাক্তকারী নাউনের আগে যে আর্টিকেলটা হবে সেটা অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার আমরা 9 নম্বর রুলে আসি, যে সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল, ডজন, 100, 1000, মিলিয়ন, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। এটা খুব জেনারেলাইজ নেম, জাস্ট মুখস্থ করবা করে। এরকম যদি যেখানে দেখবা যে এখানে একক বুঝাইছে বা সংখ্যাবাচক বিশেষণ বাংলাতে ওটা বুঝাইছে, তার আগে একটা এ বসাই দিবা। তো এখানে যেটা আছে এটা অ্যাবসলিউটলি এরকমই, যে 1000 আছে, তাই না, ডজন আছে, এগুলো একক, সংখ্যা গণনার একক, সংখ্যাবাচক বিশেষণ, এই জন্য এর আগে এ বসাইছে। ঠিক আছে? তো এটাতে মানে ক্রিটিক্যাল কিছু নাই, জাস্ট মুখস্থ করো এই রুলটা, 9 নম্বর। আচ্ছা, 10 নম্বর রুলটা বলছে দা সেম, এ সার্টেন অথবা সমজাতীয় কিছু প্রকাশ করলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে সিঙ্গুলার কমন নাউন। এখন কমন নাউন বললে অনেকেই পেঁচায় ফেলো। কমন নাউন জিনিসটা কি? দেখো, আমি বলছি জিহান, হ্যাঁ, বলছি মিনা, আচ্ছা, টম, টম কি একটা কুকুরের নাম। আচ্ছা, এর মধ্যে আমি যদি এই যে এক্সাক্ট নেম ব্যবহার করেছি, এটা সবগুলো এক্সাক্ট নেম ব্যবহার করা, এরকম যখন থাকবে, তাহলে দেখবা যে এর জেনারেলাইজড একটা ফর্ম, কমন ফর্মে আনা যায় কিনা, আনা যায় কিনা, জিহানকে আনা যায় কি, বয় বা ম্যান বলা যায়, মিনা গার্ল বা ওম্যান বলা যায়, টম, টম ক্যাট হতে পারে বা এনিম্যাল হতে পারে। এখন দেখো, পৃথিবীতে অনেক এনিম্যাল আছে, পৃথিবীতে অনেক ক্যাট আছে, বাট টম তোমারই টম। ঠিক আছে? তোমার ক্যাটটার নাম টম। অনেক গার্ল আছে, তার মধ্যে মিনা একজন, হ্যাঁ, মিনা ওই গার্লের মধ্যে একজন, ওই গার্লও যা, মিনাও তাই, মিনারও বৈশিষ্ট্য যা, ওই গার্লদের বৈশিষ্ট্যও তাই। তাহলে মিনার মতো, মিনার এক্সাক্ট কপি পৃথিবীতে কোটি খানেক আছে, তার মধ্যে স্পেসিফিক ভাবে একজন মিনাকে যখন আমি বুঝাবো, তখন সেই মিনা হয়ে যাবে প্রপার নাউন। আর যখন এর জেনারেলাইজড ফর্ম বা কমন ফর্মকে বুঝাবো, তখন সেটা হয়ে যাবে কি নাউন, সেটা হয়ে যাবে কমন নাউন। তাহলে কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্যটা বুঝছো? আমি যখন বলবো ফিশ, যখন বলবো রিভার, দুনিয়ায় অনেক নদী আছে, তাহলে এই রিভারটা কিন্তু কমন নাউন। আমি যখন বলবো পদ্মা, আমি যখন বলবো পদ্মা, তখন একটা হয়ে যাচ্ছে। যখন বলবো মিসিসিপি, তখন একটা হয়ে, টেমস একটা হয়ে যাচ্ছে। বাট যখন ইন জেনারেল রিভার বুঝাচ্ছি, পৃথিবীর হাজারো নদীর কোনো একটাকে বোঝাচ্ছি আমি, বা কোনো একটা না, হাজারো নদীকে বোঝাচ্ছি। তাইলে এই যখন হাজারো ফর্মের একটা ইয়াতে থাকবে, তখন সেটাকে আমরা বলবো কমন ফর্ম বা কমন নাউন। আর যখন স্পেসিফিক ভাবে একজনকে ইন্ডিকেট বা একটাকে ইন্ডিকেট করব, তখন সেটাকে বলবো যে প্রপার ফর্মে আছে। বুঝছো? তাহলে এখানে সেই জিনিসটাই এখন আমরা ব্যাকগ্রাউন্ড নলেজটা নিলাম। তাহলে বলতেছে দা সেম, একই বা সার্টেন, কোনো এক বা সমজাতীয় কিছু, এই সমজাতীয় কিছু বুঝলাম এতক্ষণ, প্রকাশ করলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসবে। দেখো, এখন আমরা সমজাতীয় কিছু বুঝলাম, দা সেম আর সার্টেন কোন এক আর একই, এই জিনিসটার পার্থক্য বুঝি। দেখো, বার্ড অফ এ ফেদার, তাহলে বার্ড অফ এ সেম ফেদার, এটাই হচ্ছে আমরা প্রভাবে পড়ছিলাম না, যে একই শ্রেণীর একই বৈশিষ্ট্যের লোক একত্রিত থাকে, একই জায়গায় মেলে। তো এই যে বার্ডস অফ সেম ফেদার, তাহলে এই যে সেম ফেদার বলতে কি বুঝাচ্ছে? একই ধরনের লোক বুঝাচ্ছে।
বা সমজাতীয় কোনো মানুষকে বোঝাচ্ছে। তাহলে এই যে সেম ফেদার, এইগুলা এই যে সমজাতীয় জিনিস যেটা ইন্ডিকেট করে, যেটা এই ওয়ার্ডগুলার রিপ্লেসমেন্টে তুমি বা এগুলার আগে অবশ্যই একটা এ বা এন তোমার বসাতেই হবে। তারপর বলছে এ ক্রো ইজ এ আগলি বার্ড। তাহলে বার্ড পৃথিবীতে বহু আছে, এবার ওই বার্ডের মধ্যে একটা পাখি হচ্ছে ক্রো। তাহলে দেখো, তাহলে কোনো এক পাখির মধ্যে কোনো একটা প্রজাতি হচ্ছে ক্রো, তাহলে ওই ক্রো আর বার্ড সমজাতীয় অনেকগুলো বার্ডের মধ্যে কোনো এক পাখি ক্রো সেটার কথা বলতেছি। তাইলে এর পরে বা বার্ডের জেনারেলাইজড ফর্মের আগে এ বা এন বসানো বাধ্যতামূলক। বুঝছো? আচ্ছা, এই রুলটা যদি বুঝো তাহলে এই এই একই স্ট্রাকচারে যা থাকবে ওই জিনিসগুলো যেন ভুল না হয়। বার্ডস অফ এ সেম ফেদার, তাহলে এই সেম ফেদার মানে একই ধরনের লোকের কথা বলতেছে, এই জন্য অফ এটা বসছে। এ ক্রো ইজ আগলি বার্ড। এই আগলি বার্ড, এই ক্রো একটা অনেকগুলো বার্ডের মধ্যে একটা ক্রোকে বোঝাচ্ছে। তাহলে কোনো এক, হ্যাঁ, এ সার্টেইন স্পেসিস অফ বার্ড, ঠিক আছে। তারপরে দা সেম, একই বা সমজাতীয় কিছু, এরকম যখন থাকবে তখন সেটাতে আমরা এন বসাবো। আচ্ছা, তো এই রুলটা তোমরা যদি বুঝো সেটা আমাকে জানাও। আর আমরা প্র্যাকটিস এরকম রুল বহু পাবো, সো আবারও প্র্যাকটিস হয়ে যাবে। আপাতত এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও, আমরা পরবর্তী রুলের দিকে যাই। আচ্ছা, এবার একটা মুখস্থ রুল, সেটা হচ্ছে ফিউ, লিটল, গ্রেট, লট অফ, গুড ডিল ইত্যাদির পূর্বে মানে আগে এবং মেনি এর পরে। মজার বিষয় হচ্ছে মেনি এর পরে কিন্তু, আর এগুলোর আগে এ বা এন বসে। কেন দেখো, ও আচ্ছা এখানেই আছে, এটা লেখা লাগবে না। এ গ্রেট মেনি, তাহলে দেখছো গ্রেট আছে, গ্রেটের আগে এ বসছে, বসছে না। দেয়ার ইজ এ ফিউ, ফিউ এর আগে এ বসছে, তাই না। আবার দেখো মেনির পরে এন বসছে, দেখছো। তাহলে এই রুলটা তোমরা একটু মুখস্থ করো, এটা যেখানে দেখবা সেখানে এ বা এন এর প্রয়োগ করবা। মনে রাখবা মেনির পরে বসে আর এগুলোর আগে বসে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে পিস, রেশিও, স্পিড ইত্যাদি প্রকাশ করতে এ বা এন ব্যবহার করা হয়। দেখো, রাইস সেলস 35 টাকা এ কিলোগ্রাম, এটা বোঝার ব্যাপার আছে। দেখো বলছে রেশিও বা প্রাইস, এই কিলোগ্রামের প্রাইস বুঝাচ্ছে না এই যে 35 দিয়ে, তাই না। যদি বলতাম যে হি হি রানস এট এ 35 বেশি হয়ে যায়, 5 km per hour স্পিড। তাহলে 5 km per hour এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, ওর স্পিড কে বোঝাচ্ছে। তাহলে এরকম যখন দেখবা যে সেন্টেন্সের মধ্যে স্পিড বোঝাচ্ছে বা রেশিও বোঝাচ্ছে বা প্রাইস বোঝাচ্ছে, ঠিক আছে, তখন তার আগে একটা এ বা এন ব্যবহার করবা। আর এ এন ব্যবহারে কোনটা এ কোনটা এন হবে এটা আমি বুঝিয়ে দিছি, যে তোমরা উচ্চারণ দেখে বুঝে যাবা যে কোনটাতে এ হবে কোনটাতে এন হবে। ভাওয়েল সাউন্ড যখন হবে তখন এন, আর যখন কনসোনেন্ট সাউন্ড হবে তখন এ বসবে। ঠিক আছে, তাহলে এটা মেবি বুঝতে পারছো। তারপর বলছে প্রথমবার কোনো নাউন উল্লেখ করলে তার পূর্বে এন বসে বা এ বসে, দ্বিতীয়বার এই নাউন উল্লেখ করলে দি বসে। এটা সুন্দর একটা মজার নিয়ম। হোয়েন আই গট হোম, যখন আমি বাসায় এলাম, আই ফাউন্ড অ্যান ইনভাইটেশন টু এ পার্টি। ঠিক আছে, মানে আমি ইনভাইটেশন পেয়েছিলাম একটা পার্টি। আই ওয়েন্ট টু দা পার্টি। এখন তুমি বলতে পারো ভাই আগে তো পার্টিটাকে এ বসছে, পরে কেন দা বসছে। প্রথমে এইটুকু আমি যদি বাদ দেই, এটুকু আমি যদি বাদ দেই, তাহলে যে কোনো একজন লিসেনারকে আমি একটা পার্টির ব্যাপারে বলতেছি, তাই না। আর সেকেন্ড বার যখন আমি বলতেছি, তাহলে ওই কোন পার্টি সম্পর্কে বলতেছি সেটা আমি বলেই দিছি আগে, তাহলে ওইটাকে রিস্টেটমেন্ট হচ্ছে যে কোন পার্টি। বুঝে গেছি একটা পার্টি ইনভাইটেশন পেয়েছে, ওই পার্টিটাতেই যাচ্ছি, তাই না। এরকম যখন হবে যে রিস্টেটমেন্ট হবে, তখন ওই যে পার্টি ওয়ার্ডটার রিস্টেটমেন্ট বা পুনরায় যখন আলোচিত হবে, তখন ওর আগে আর এ বসবে না, এন বসবে না, হবে ডি। এটা কিন্তু মনে রাখার বিষয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল এবং এটা আসে মাঝে মাঝেই আসে দেখি। আচ্ছা, আমরা নেক্সট রুলে যাই। বলছে যে কতগুলো ওয়ার্ড যেমন হেডেক, কফ, কোল্ড, টেম্পার, রেজ, তারপরে হারি, ইন্টারেস্ট, এগুলার পূর্বে, হ্যাঁ এগুলার পূর্বে সাধারণত এ বা এন বসে। পড়ছো না যে আই এম ইন এ হারি, তো অনেকবার ব্যবহার করছো। আই এম ইন এ হারি,
তখন বলছো না যে এই যে হারি, আমি তাড়াতাড়ির মধ্যে আছি, ব্যস্ততার মধ্যে আছি, তাহলে এর আগে একটা এ বসছে। কেন বসে? কারণ এগুলা এগুলা জাস্ট একটা রুল, যে এগুলার আগে একটা তোমার আর্টিকেল ব্যবহার করতে হবে। ঠিক আছে? কোনগুলোর আগে? হেডেক, কফ, কোল্ড, টেম্পার, রেজ, হারি, ইন্টারেস্ট। এখন মজার বিষয় হচ্ছে এগুলার জন্য আমি এ ব্যবহার করছি, বাট পরে যে যখন দেখবা রোগ বোঝাচ্ছে, হেডেক না হয়ে মাইগ্রেন বলতেছি, মাইগ্রেন ইজ এ কাইন্ড অফ হেডেক, বাট যখন মাইগ্রেন বলছি এক্স্যাক্টলি রোগের নাম বলে দিচ্ছি, তখন আবার আর্টিকেলই বসতেছে না। ঠিক আছে? এটা দুইটা রুল কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য এই জিনিসগুলো মুখস্থ থাকাটা খুব জরুরি, যে হেডেকে, কোল্ড, কফ, রেজ, টেম্পার, এগুলাতে আমার হবে না, মানে আর্টিকেল হবে এবং এ বা এর যে কোনো একটা হবে, বাট যখন ডিরেক্ট রোগের নাম প্রকাশ করে দিবে তখন আমার কি আর্টিকেল হবে না। বুঝছো? আচ্ছা, তো ওই যে আই এম ইনটু এ রেজ, এগুলো মুখস্থ রাখো একটু। আর আই হ্যাভ এ হেডেক। আচ্ছা, 15 নম্বর বলছে অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু এবং অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে নাউনটির পূর্বে এ বা এন বসে, তাই না? এই যে সো আছে অ্যাডজেক্টিভের পূর্বে, সো ইউজফুল, এই যে ইউজফুল, মেটাল, মেটাল নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, মেটালটা উপকারী, তাহলে মেটাল নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, তাই না? এই অ্যাডজেক্টিভের আগে যদি সো বা টু এরকম কিছু থাকে, সো আছে, তাইলে ওই অ্যাডজেক্টিভের পরে একটা আর্টিকেল বসবেই, সেটা এ বা এন হতে পারে। বুঝছো এটা? তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের আগে সো বা টু কিছু একটা থাকতে হবে। সো বা টু যদি অ্যাডজেক্টিভের আগে থাকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে আমার একটা আর্টিকেল বসানোই লাগবে। বুঝছো? তাহলে এটা এটা একটা ইম্পর্টেন্ট রুল এবং এটা খুব ইজি রুল, তোমরা বুঝতে পেরেছো আই গেস। আচ্ছা, তারপর বলছে সিঙ্গুলার কমন নাউন। কমন নাউন আমি খুব ভালো মতো তোমাদেরকে বুঝিয়েছি। এখন এই যে সিঙ্গুলার কমন নাউন কোনগুলো, ধরো ক্যাট বলতেছি, ক্যাট দিয়ে তো পৃথিবীর সকল ক্যাটকে আমি বুঝাচ্ছি, বাট আসলে ক্যাটটা তো সিঙ্গুলার। এই সিঙ্গুলার কমন নাউন এরকমটা যখন হবে, তখন তখন তার পূর্বে যদি কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর, নট, হাউ, অ্যাজ, সাচ এগুলো যদি থাকে, তাহলে কমন নাউনটির পূর্বে এ বা এন বসে। ওই যে কিছুটা আগের রুলের মতো, যে যদি অ্যাডজেক্টিভের আগে টু বা সো থাকে, তাইলে ওর পরে এন বসবে, এ বসবে, এটা ওরকম। এটা হচ্ছে বলছে স্টুডেন্ট, তাই না? সিঙ্গুলার কমন নাউন। এখানে স্টুডেন্টটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, কারণ স্টুডেন্টের মধ্যে ছেলে মেয়ে সবাই থাকতে পারে, পৃথিবীর অনেক স্টুডেন্ট আছে। তো যদি বলি আমি রহিম, তাইলে রহিম একজন স্টুডেন্ট হইতে পারে। ক্লাস 10-এর রহিম, তখন রহিম একজন স্টুডেন্ট হইতে পারে, তখন সে প্রপার নাউন। বাট স্টুডেন্ট অ্যাজ এ মানে জেনারেলিস্ট আইডিয়া হিসেবে এটা একটা সবাইকে ইউনিভার্সাল বলতেছে। বুঝছো? এই স্টুডেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, এটা তো এস নাই, তাই না? তাহলে কি সিঙ্গুলার কমন নাউন? এই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি কোয়াইট, রেদার এগুলোর যে কোনো একটা, এগুলো কিন্তু মুখস্থ রাখবা। ওই হেডেক ওইগুলো যেমন মুখস্থ করতে বলছিলাম, সাচ আছে পাশে আবার, এগুলোও কিন্তু মুখস্থ। কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর, নট, হাউ, অ্যাজ, সাচ, এগুলা। ঠিক আছে? আমি যদি একটু টাইম পাইতাম তোমাদের, খুব বেশি করে ধরো আমি 2 ঘন্টা করে পড়াইতে পারতাম, লাইভ না হয়ে সামনাসামনি পড়তাম, তাহলে আমরা এগুলো তোমাদেরকে মুখস্থ করে ধরতাম। বাট এখন লাইভে আজকে শেখাচ্ছি, আজকে সুযোগ হবে না, বাট কালকে তো তোমার বাসায় পড়ার কথা, পরশুদিন বাসায় পড়ার কথা, থার্ড ডেতে আমি যখন সলভ করতে যাব তখন, বা আমি যখন জুম মিটিং এ তোমাদেরকে নিয়ে সলভ ক্লাস করব, এই ফ্রি ক্লাসের মধ্যে জুম মিটিং এ সলভ ক্লাস নাই। তার কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট হবে, অনেকেই হবে এখন, বা আমাদের স্টুডেন্ট অনেকেই থাকবে, যা অনেক একটা অ্যামাউন্ট বেশি হলে তার মধ্যে যখন জিজ্ঞেস করতে যাব একটা মানে একটা কেওয়াটিক সিচুয়েশন হবে। বাট যখন আমি তোমাদের স্টুডেন্ট যখন ঠিক হয়ে যাবে যে এই কয়জনই আমাদের স্টুডেন্ট, তখন একটা অ্যামাউন্ট কম থাকবে, তখন আমি চেষ্টা করবো যে তোমাদেরকে জুম মিটিং এ এই জিনিসগুলো ধরার জন্য। যারা সিরিয়াস আছো তারা এগুলো সিরিয়াসলি নিবা। তখন ধরো 50 জন 60 জন স্টুডেন্ট যারা হবে, তাদেরকে আমি একদিন জুম মিটিং এ ডাকলাম, সপ্তাহে একদিন করে জুম মিটিং এ আমরা সলভ ক্লাস করলাম, আমরা লিখলাম, সলভ করলাম, কথা বললাম, ধরে ধরে জিজ্ঞেস করলাম। তাহলে হবে কি তোমাদের সাথে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ওই জন্য তোমরা ভয় পড়া করে আসবা,
তাই না? এখন এই এই ভয় ওয়ার্ডটা ইউজ করাটাই ভুল, কারণ তোমরা এখন বড় হয়েছে, এখন তো নিজেরাই বুঝো যে কি করতে হবে, কি করলে কোথায় যাবা না যাবা। লাইফে সবচেয়ে ভাইটাল টাইম পাস করতেছো এখন, বুঝছো? এখন না বুঝলে কখনোই বোঝা হবে না। তো এই আর কি, এগুলো আমরা এখন আজকে পড়ো, আজকে বুঝে যাও। এগুলো আমি যখন সলভ ক্লাসে পড়বো তখন কিন্তু এগুলো ধরবো তোমাদের। এই জিনিসটা যারা আমাদের স্টুডেন্ট আছো তারা মাথার মধ্যে এটা রাখবা। আচ্ছা, আর যারা ফ্রি ক্লাস করছো তোমরাও নিজের ভালো বুঝো, এগুলা সুন্দর করে যেন করে রাখো। তো এই একই জিনিস দেখো, কোয়াইট আছে এই জন্য এখানে বসছে, আর এই প্লেয়ার দিয়ে কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন। ঠিক আছে, তাহলে এই 16 নাম্বার রুল তোমরা বুঝতে পারছো। তারপরে হচ্ছে 17 নম্বর বলতেছে যে কারো সৃষ্ট বা লিখিত কোনো কিছু বুঝালে যদি ওই ব্যক্তির নাম থাকে সেখানে তার পূর্বে বসে। হ্যাঁ, এখন দেখো, আই এম রিডিং রবীন্দ্রনাথ। বাংলাতে তোমরা বাংলা সেকেন্ড পেপার বই একটা জিনিস পড়ছো, এটা সবাই পড়ছো 9-10-এ। আমরা আমরা ছিল নাকি আমি ছিল, আমি ভুলে গেছি। ধরো আমি রবীন্দ্রনাথ পড়লাম, তাই না? দেখো মনে করে দেখো, এটা তোমরা পড়ছো 9-10-এর বইয়ে, গ্রামার বই। তোমরা কত ব্যাচ তোমরা পড়ছো কিনা? বাট আমরা 2018 সালের সংস্করণে এইটা পড়ছিলাম, যে বাংলা গ্রামার বই এটা ছিল আমাদের। ঠিক আছে, তো আমরা রবীন্দ্রনাথ পড়লাম। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি কি রবীন্দ্রনাথকে ডেকে ওকে পড়ছি, তাকে কি ডেকে পড়ছি, তাকে মানুষ, তাকে কি পড়া যায়? যায় না। তাহলে এই রবীন্দ্রনাথ বলতে আসলে বোঝাচ্ছে রবীন্দ্রনাথের বই, রবীন্দ্রনাথের সাহিত্য। ঠিক আছে, তো এরকম যে নাম দিয়ে যদি সাহিত্য বোঝায়, এটা বোঝায় বিখ্যাত লেখকদের নাম দিয়ে সাহিত্য বোঝায়। শরৎচন্দ্র পড়লাম, হ্যাঁ, শেক্সপিয়ার পড়লাম, জন ডান পড়লাম। তো এইরকম যে এই যদি সাহিত্যকর্ম বোঝায় নাম দিয়ে, তাহলে ওই নামের আগে একটা আর্টিকেল বসাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা রুল। এটা মনে রেখো, এটা ইম্পর্টেন্ট রুল। এটাও অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা এইচএসসি তে তেমন আসে না, বাট অ্যাডমিশনে আমি দেখছি বহুবার আসে। আচ্ছা, তারপর মেবি আমরা আজকের ক্লাসের লাস্ট রুলটা পড়বো। সেটা হলো যে কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন গঠন করে তখন তার আগে বা এন বসে। কিভাবে? যখন ব্যাচ অফ স্টুডেন্টস, তাই না? এই যে কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন গঠন করছে, স্টুডেন্টস কি, স্টুডেন্টস বয়েজ, এগুলা কি? এগুলা কাউন্টেবল নাউন, কারণ গোনা যায়, তাই না? এই স্টুডেন্টসটা যখন কয়েকজন মিলে হয় তখন তাকে ব্যাচ বলি না? 2 জন স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট, 1000 জন স্টুডেন্ট, 50 জন স্টুডেন্ট, তোমরা স্কুলের ব্যাচে কেমন দেখো, 200 300 এরকম একটা ব্যাচে থাকে। ব্যাচ কখন হয়? যখন স্টুডেন্টের অনেক স্টুডেন্ট একসাথে একটা ইউনিয়ন তৈরি করে তখন সেটা ব্যাচ হয়। একই ক্লাসে পড়ে তখন সেটা ব্যাচ হয়, তার আগ পর্যন্ত ব্যাচ হয় না। তাহলে যখন এভাবে কালেকটিভ নাউন কাউন্টেবল নাউন কালেকটিভ নাউন গঠন করবে তখন সেটাকে আমরা তার আগে বা এন দেওয়া বাধ্যতামূলক ধরে নিব। তাহলে এই যে ব্যাচ হইছে কালেকটিভ নাউন, স্টুডেন্টস কাউন্টেবল নাউন, এর আগে বসছে। এই গ্রুপ বয়েজ হচ্ছে কাউন্টেবল নাউন, গ্রুপ হচ্ছে তোমার কালেকটিভ নাউন, আর এর আগে বসছে। তো আজান শুরু হয়ে গিয়েছে। আজকে শেষ রুল ছিল এটা। আজকে ক্লাস এখানেই শেষ। তোমরা এগুলো বাসায় রিভাইজ দিবা। নেক্সট ডে আমরা যখন ক্লাসে আসব তখন এগুলা নিয়ে আরো একটু কথা বলতে পারি। সেকেন্ড ডে আর থার্ড ডেতে আমরা ওমিশন অফ আর্টিকেল পড়াবো, যেখানে আর্টিকেল কোথায় হবে না এটা বুঝবো। আর তারপর দিন ওই দিনই আমরা আবার কোয়েশ্চেন সলভ করব, সেটার মধ্য দিয়ে আমরা আর্টিকেল শেষ করব। তারপরের দিন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলবো। টপিক, সেন্টেন্স, কনক্লুশন, একটা সেন্টেন্সের একটা প্যারাগ্রাফের মধ্যে কিভাবে লিখতে হয়, আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়, এই জিনিসগুলো শেখাবো। যারা একেবারে ধরতে পারো না একটা অপরিচিত প্যারাগ্রাফ কি লিখবা, কি বলবা, সেগুলো আমরা শিখবো কিভাবে কিছু না কিছু লিখে আসা যায় সিস্টেম্যাটিক ওয়েতে। ঠিক আছে, তো আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসের কালকেই নেক্সট ক্লাস 7টার সময় নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।